তো ঋণ খেলাপির কাছ থেকে যদি আপনি টাকা না আনতে পারেন তাহলে আবার টাকাটা ইনভেস্ট করবেন কীভাবে? এগুলো তো জনগণের টাকা। সুতরাং আমি মনে করি যে চ্যালেঞ্জ প্রচুর আছে, এই চ্যালেঞ্জটা উত্তরাবার মতো ওনাদের লিডারশিপও আছে, তবে কাজটা আরও গভীরে করতে হবে। ফখরুল ইমাম, যেটি নিয়ে আলোচনা করছিলাম, শেখ রবিউল আলম আর্থিক নিরাপত্তার কথা বলছিলেন যে আমরা আসলে ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। বর্তমান বাস্তবতায় আপনার কি মনে হয় কি এটি কতটা ঝুঁকি? ধন্যবাদ আপনাকে। ঝুঁকি আমি বলতে চাই না, চ্যালেঞ্জের মুখে। এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ, এটা যদি আগের থেকে ফরওয়ার্ড প্ল্যানিং যেটা করতে হবে, সেটা যদি ফরওয়ার্ড প্ল্যানিং গভর্নমেন্ট করে তাহলে এটা মোকাবেলা করা সম্ভব। এমন কিছু হয়ে যায়নি এখনও। তবে যেসব সিগন্যাল, যেসব প্যারামিটার আমরা পাচ্ছি, এখন কথা হলো কি, এটা তো খুব টেকনিক্যাল সাবজেক্ট। এটা কিন্তু রাজনীতির মতো একদম ব্রড সাবজেক্ট না। এখানে স্পেশালিস্ট লোক লাগবে আপনার, যারা করতে পারে। আর এইখানে হবে কি, এখানে আপনার পলিসি মেকিং লাগবে। আপনি পলিসি যদি আপনি না দিতে পারেন তাহলে আমলারা যেটা আসে, আমলারা যেভাবে করবে সেভাবেই কিন্তু হবে, কোনো উন্নতি হবে না। আচ্ছা, এখন পলিসি কীভাবে দেবেন আপনি? আপনার তো ম্যানিফেস্টো আছে, আপনি কি চান? মুক্তবাজার অর্থনীতি দিয়ে তো আমরা একটা বিরাট প্রবলেমে পড়েছি। মুক্তবাজার অর্থনীতির জন্য সুশাসন লাগে, মুক্তবাজার অর্থনীতির জন্যে আপনার বিচার বিভাগকে আরও কঠোর পদক্ষেপ নিতে হয়, বিচারের সময়টা কমে আনতে হবে। আচ্ছা, এগুলো না করে মুক্তবাজার অর্থনীতি আমরা করে ফেলেছি, এটা সার্কের মাধ্যমে করে ফেলেছি আমরা। এটা সামলাতে যেয়ে, এই যে মুক্তবাজার অর্থনীতি সামলাতে যে ইনফ্লেশনটা এখন অনেক বেশি হয়ে গেছে। এখন তো আপনি প্রত্যেক দিনই দেখবেন, এক্সপার্ট লোক যে তা নাই, আমাদের দেশে নাই তা নয়, এখান থেকে যারা এই জিনিসটা অর্থনীতিটা বুঝেন তারা কিন্তু প্রত্যেক দিন সাবধানবাণী উচ্চারণ করছেন। এই ধরেন IMF, এখন তো IMF-এর বাইরে যাওয়া মুশকিল। একটা উদাহরণ দিই, IMF যখন এটা $4 বিলিয়নের একটা ডলারের চুক্তি হলো আমাদের, তখন IMF বলেছে যে সবসময় 24 বিলিয়ন থাকতে হবে, রিজার্ভ থাকতে হবে। ওরা করলে কি হঠাৎ করে কি নেগোসিয়েশন করে বললো না 18 বিলিয়ন হলেও চলবে, আরো কমিয়ে দিয়েছে 14 বিলিয়ন ডলার। অ্যাকচুয়ালি ক্লিন ছিল বোধহয় 2-1 মাস আগে 13 বিলিয়নও ছিল ক্লিন, যেটা। তো এই জিনিসগুলো যদি আপনি দেখেন, যেমন এক্সপোর্ট যারা করে, কিন্তু এক্সপোর্টের পুরো পয়সাটা আসে না। সরকারকে এটা জানতে হবে। আপনার রিকনসিলিয়েশন যে আপনি করবেন, NBR এর রিকনসিলিয়েশন আর বাংলাদেশ ব্যাংকের রিকনসিলিয়েশন মেলে না, ফারাক অনেক টাকার ডিফারেন্স। তো এই জিনিসগুলো করতে গেলে তো আপনার এক্সপার্ট লোক লাগবে, বুঝাশোনা লোক লাগবে। সেই রকম, আমি কারোর নাম বলতে চাচ্ছি না, সেরকম একটা আপনার লোক বসাইতে হবে এখানে। দেখেন, আওয়ামী লীগের একটা ভাগ্য ভালো যে ওনাদের লিডার ওরকম পেয়েছেন, ক্যারিজমেটিক লিডার পেয়েছেন। এটা তাদের ভাগ্য, সবার ভাগ্যটা হয় না। কিন্তু ব্যাপারটা সেটা উনি তো একা কিছু করতে পারবেন, ওনার একটা টিম লাগবে। সেই টিমটার দুর্বলতা আমরা মাঝে মাঝে লক্ষ্য করি। তাতে হয় কি, যে অর্থনীতিটা তো এটা একটা হিন্দুদের কথা আছে না, লক্ষ্মী ঘরে খুব চঞ্চল, সেরকম অর্থনীতিটা কিন্তু একটু যদি ভুল করেন আপনি, পদক্ষেপে যদি আপনি ভুল করেন, যেমন আপনি মনে করেন ঋণ খেলাপি, 3,00,000 কোটি টাকার উপর ঋণ খেলাপি, কিন্তু আসলে আমরা দেখাই 1,00,000 কোটি টাকা, 1,25,000 কোটি টাকা। আর যখন ঋণ খেলাপি আসে, ঋণ খেলাপি কমাই কেমনে? এই ব্যাংকগুলোকে তো মানে অনেকটা চাপের মুখে থাকতে হয়েছে। এখন 2% ঋণ খেলাপি আমি হয়ে গেছি, 2% দিলেই আমি ঋণ খেলাপি থেকে বাইরে চলে আসবো। কিন্তু আমি তো বাইরে আসলাম, কিন্তু ব্যাংক তো বাইরে আসলো না, ব্যাংকের তো লায়াবিলিটি থেকেই গেল। তো ঋণ খেলাপির কাছ থেকে যদি আপনি টাকা না আনতে পারেন তাহলে আবার টাকাটা ইনভেস্ট করবেন কীভাবে? এগুলো তো জনগণের টাকা। সুতরাং আমি মনে করি যে চ্যালেঞ্জ প্রচুর আছে, এই চ্যালেঞ্জটা উত্তরাবার মতো ওনাদের লিডারশিপও আছে, তবে কাজটা আরও গভীরে করতে হবে। ফখরুল ইমাম, যেটি আমাদের মাহমুদ সালাউদ্দিন চৌধুরী উপজেলা নির্বাচনের কথা বলছিলেন, যে মানুষ সেখানে ভোট দিচ্ছে, অংশ নিচ্ছে, একটি বড় দল যেখানে অংশ নেয়নি, আবার দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। নির্বাচন আমাদের গণতন্ত্র, আমরা যে কথা বলি নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে একটা ধারণা, আপনার কি মনে হয় তার যে পুরোপুরি প্রতিফলন আছে কি মানুষের মত প্রকাশ? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নির্বাচন নিয়ে আমিও শঙ্কিত। কারণ দেখেন, গতকালকেও বলেছেন যে 30%-এর উপরে বোধহয় হয় নাই, এটা কিন্তু CEC বলেছেন। আমরা ভারতে দেখি 50 থেকে 60% হয়েছে নির্বাচন, মানে অংশগ্রহণ জনগণের। তারপরে ওরা চিন্তিত, নির্বাচন কমিশন, যে 70-80 তো হচ্ছে না কেন। আমাদের এখানে একটা দলীয় একটা আছে, আমরা আগে দেখতাম যে আওয়ামী লীগ 34%, BNP 33%, জাতীয় পার্টি 91 পর বলছে 17-18%,
এটা তো প্রতিফলন দেখি না। আওয়ামী লীগের যে যারা আমরা মানে যারা কর্মী তাদেরই তো ভোট নাই এখানে, 30% উপরে তো ওদের। কেন ভোটাররাও কি নিরাপত্তাহীন কিনা? না, ভোটার নিরাপত্তা নেই এখানে। আমার মনে হয় অনীহার একটা সৃষ্টি হয়েছে, আমি জানি না কারণটা কি। তবে ভোটারদের মধ্যে একটা অনীহার হইতে পারে যে ও তো হবেই, না গেলেও হবে, আমার দল একা দাঁড়াইছে সেটা তো আমার যাওয়ার দরকার নাই, না গেলেও হবে। তো সুতরাং এই যে অনীহাটা যে সৃষ্টি হয়েছে এটা আমরা বুঝতে পারি। আর রবিউল আলম সাহেব একটা কথা বললেন যে নেতৃত্ব, দেখেন বাংলাদেশ যত কিছুই বলেন, বাংলাদেশ কিন্তু আজকে ওই 71-এর বাংলাদেশ নাই। বাংলাদেশের নেতৃত্ব যেটা আছে, আমি কি নেতৃত্ব বুঝাইতে চাইছি উনি বুঝছেন, সবাই চেনে তাকে। এরকম কয়টা দেশ আছে যে দেশের প্রধানকে এক নামে এই 173টা দেশ চেনে? এটা অ্যাচিভমেন্ট। যার যার অ্যাচিভমেন্ট দেওয়ার যে আমার যে একটা আমি যদি সত্যিকার অর্থে একটা ভালো মানুষ হয়ে থাকি বা একটা যদি সমালোচনা করতে থাকি, যার যোগ্য তাকে দিতে হবে। তো সুতরাং আমরা তো বলেছি, বিএনপি ভুয়ার বলেছে, আমরাও বলেছি এটা শ্রীলঙ্কা হয়ে গেছে। হয়েছে? হইতে পারতো। এরকম একটা অর্থনীতির একটা শঙ্কা ছিল। আমরা একটা বিরাট ইয়েতে আপনার ওই যে চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে, যেটা হলো আপনাদের ওই যে বলে কোভিডটা তো সাংঘাতিকভাবে মোকাবেলা করেছি। আর তাছাড়া আমাদের এখানে যে আগে বছরে 2-3টা করে আপনার ঘূর্ণিঝড় হতো। সুতরাং ম্যানেজমেন্ট আপনার ক্রাইসিসের মধ্যে এই সরকার একটা এক্সপার্টি গ্রো করেছে, এটা অস্বীকার করার কিছু নেই। তারপরেও আমি বলতে চাচ্ছি যে এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে সেই চ্যালেঞ্জটার দিকে আপনার দৃষ্টি দিতে হবে। শুধু মানে এই বাংলাদেশের যে অর্থনীতি, যে আপনার উৎপাদন থেকে আরম্ভ করে এই ধরেন খাদ্য ঘাটতি কমেছে, চালের উৎপাদন বেড়েছে, এগুলো বলতে গেলে বা আপনার হয়েছে, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, করাপশন হয়েছে, 1 টাকার কাজ 30 টাকা হয়েছে, সেটাও আমরা স্বীকার করি। কিন্তু কথাগুলো হলো যে এইটা হয়েছে কিন্তু একমাত্র একজন নেতৃত্বের কারণেই, এটা কিন্তু ধরে রাখা গেছে। কিন্তু আগামীতে ধরে রাখা যাবে কি না, এটাই হলো আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে। এবং চিন্তা করে এমন একটা রাস্তা বাইর করতে হবে যে জাস্ট আমি যাইতে পারি নাই সেই জন্য আরেকজনকে খারাপ বলা, এটা কিন্তু ঠিক হবে না। যার যার মূল্যায়নটা করতে হবে সেই জায়গায়। এখন যেটা হচ্ছে যে অর্থনৈতিক মূল্যায়নটা সবচেয়ে বেশি এসছে এখানে। আপনি এইটা যদি আপনি এই চ্যালেঞ্জটা যদি আপনি মোকাবেলা করতে পারেন, এই চ্যালেঞ্জটা, তাহলে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আর কিছু নাই। অনেকে বলে না যে গণতন্ত্র আগে নাকি আপনার উন্নয়ন আগে। আমি বলি দুটোই দরকার। কারণ ভালো গণতন্ত্র ভালো উন্নয়ন করে। আর গণতন্ত্র ছাড়া আপনার যারা বেনাভোলিন ডিক্টেটর একটা কথা আছে, অনেক দিন আগে ছিল, আমরা সবাই বলেছি, বেনাভোলিন ডিক্টেটরও কিন্তু ভালো উন্নয়ন দিতে পারে। আর গণতন্ত্র তো হচ্ছে একটা শাসন ব্যবস্থা। জি, আমাদের দেশে এইখানে 50% লোক আমরা আশা করি যে ভোটার জনগণের অংশগ্রহণমূলক যারা করেছে, 30% করুক, 40% করুক, তাদের অধিকাংশ লোক যদি যে নীতিতে ফলো করে সেটাই আমাদের। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।